হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ভিশন ডাব্লিউবিসিএস। ভিশন ডাব্লিউবিসিএস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে থেকে আমরা ভিশন ডাব্লিউবিসিএস এর পক্ষ থেকে ওয়েস্ট বেঙ্গল যে সিভিল সার্ভিস এক্সামটা রয়েছে, অর্থাৎ শর্টে ডাব্লিউবিসিএস রয়েছে, তার নেক্সট ইয়ার অর্থাৎ 2022কে লক্ষ্য করে একটা নতুন সিরিজ শুরু করতে চলেছি। এবং এই সিরিজগুলো খুবই ইম্পর্টেন্ট। তোমরা প্রতিদিন সকাল 8টার সময় এগুলো ফলো করার চেষ্টা করবে, কেননা এখান থেকে আমরা এমন কিছু প্রশ্ন উত্তর আলোচনা করব যেগুলো কিন্তু পরীক্ষায় আসার চান্স প্রচুরভাবে রয়েছে। তোমরা সকলেই জানো যে কোশ্চেন প্যাটার্ন কিন্তু বছরের পর বছর একটু টাফ হচ্ছে, অ্যাডভান্স লেভেল হয়ে যাচ্ছে। অন্যান্য এক্সামের প্রশ্ন আমাদের এক্সামে চলে আসছে, ঠিক আছে? তো একদম অ্যাডভান্স লেভেলের এবং একটু অন্যান্য ধরনের আমরা প্রশ্ন উত্তর করার চেষ্টা করব এই সমস্ত ক্লাসগুলোতে। প্রতিদিন 25টা করে ক্লাস থাকবে এবং আমাদের টার্গেট 3000টা এমসিকিউ করার এই সকালের তোমাদের ক্লাসের মধ্য থেকে। তো আমাদের হাতে সময় রয়েছে কত? 120 দিন। যদি আমরা নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত ধরি, 120 ইন্টু 25 করলে হবে প্রায় কাছাকাছি 3000-এর কাছে। এবং সন্ধ্যার ক্লাসে আমরা আরও 3000 এমসিকিউ প্র্যাকটিস করব প্রতিটা সেটের মাধ্যমে, 25টা করে। আশা করছি হয়ে যাবে। তো প্রতিদিন এই ক্লাসগুলো ফলো করবে। আমি সুশোভন সামন্ত তোমাদের জন্য প্রতিদিন সকাল 8টায় জেনারেল স্টাডিজ, এখানে মিক্স এমসিকিউ নিয়ে আসবো। শুধুমাত্র এইগুলো ডাব্লিউবিসিএস নয়, তোমাদের আপকামিং ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন, এসএসসি এবং আপকামিং যে রেলের এনটিপিসি এবং গ্রুপ ডি আসতে চলেছে, সেইখানেও কিন্তু এই প্রশ্নগুলো খুবই কাজে লেগে যাবে। কেননা জিকের কোনো রকম এরকম পার্টিকুলার ভাগ হয় না যে এই পরীক্ষায় এটা আসবে সেই পরীক্ষায় এটা আসবে। তো এখন থেকেই আমরা প্রস্তুতি শুরু করি ডাব্লিউবিসিএস এর জন্য। এর সাথে সাথে তোমাদের অন্যান্য এক্সামগুলো আশা করছি এখান থেকে প্রশ্নগুলো কমন আসবে। তো চলো শুরু করা যাক আজকের ক্লাস। ডাব্লিউবিসিএস 2022-এর টার্গেট নিয়ে আমরা প্রিপারেশন শুরু করছি। আজকে আমরা করব জিকে সেট নাম্বার 1। 25টা হাই লেভেল এমসিকিউ থাকবে এবং শুধুমাত্র এমসিকিউ নয়, প্রতিটা এমসিকিউর সাথে আমি রেখেছি এক্সপ্লেনেটরি নোট কিছু কিছু করে। ওকে, তো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করো এবং আমাদের টেলিগ্রাম গ্রুপে কিন্তু জয়েন হয়ে যাবে এই ক্লাসটার পিডিএফ পাওয়ার জন্য। রাত্রেবেলা এটার পিডিএফটা দেওয়া হবে একদম দিনের শেষে। ওকে, তো চলো শুরু করা যাক আজকে সেট নাম্বার 1। দেখো প্রথম প্রশ্ন কি রয়েছে, দ্য সোশ্যাল সিস্টেম অফ হরপ্পানস ওয়াজ। এই প্রশ্ন দেখো এসএসসি সিজিএল 1999-এ এসেছে, 1999 সালে এসেছে এই প্রশ্নটি। হরপ্পা সভ্যতার সোশ্যাল সিস্টেম অর্থাৎ সামাজিক ব্যবস্থা কি ধরনের ছিল? নিচের অপশনগুলোর মধ্য থেকে কোনটা সঠিক উত্তর হবে? তো প্রশ্ন নাম্বার 1-এর দেখো সঠিক উত্তর হবে, তোমরা প্রত্যেকে প্রত্যেকটা প্রশ্নের কমেন্ট করবে কোনটা সঠিক উত্তর হবে, চেষ্টা করবে, তারপর আমি উত্তরগুলো একটু সময় পরে বলে দেবো। তো প্রশ্ন নাম্বার 1-এর কোনটা সঠিক উত্তর হবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, ফেয়ারলি ইগালিটেরিয়ান। ফেয়ারলি ইগালিটেরিয়ান কথাটার অর্থ কি? দেখো নিচে লেখা রয়েছে ইকুয়ালিটি অ্যান্ড ইকুয়াল রাইটস, অর্থাৎ এখানে নো সাইন অফ স্লেভ ট্র্যাডিশন অর ভার্না সিস্টেম হ্যাভ বিন ফাউন্ড। অর্থাৎ হরপ্পা সভ্যতার যে সামাজিক ব্যবস্থাটা ছিল সেখানে কোনো রকম বর্ণ সিস্টেম, কোনো রকম নারী পুরুষের এরকম ভেদাভেদ ছিল না। একদম কি ছিল? ইকুয়ালিটি, সমতা এবং ইকুয়াল রাইট, প্রত্যেকের কিন্তু সমান অধিকার ছিল। তো এটাকেই বলা হয়ে থাকে ফেয়ারলি ইগালিটেরিয়ান এবং এটাই ছিল হরপ্পা সভ্যতার সমাজ ব্যবস্থা। ভিভিআই প্রশ্ন বলতে পারো ইতিহাসের মধ্য থেকে। এবং প্রতিটা সেটে কিন্তু আমরা ইতিহাসের প্রশ্ন অন্যান্য সাবজেক্টের থেকে একটু বেশি করব, কেননা ইতিহাসের মধ্য থেকে ম্যাক্সিমাম কোশ্চেনটাই ডাব্লিউবিসিএস থেকে আসে, সেই জন্য এটাই করব আমরা। নেক্সট প্রশ্ন নাম্বার 2 দেখো, হুইচ স্টেটমেন্ট অফ হরপ্পান সিভিলাইজেশন ইজ কারেক্ট। নিচে 4টে স্টেটমেন্ট দেওয়া রয়েছে, সেই 4টে স্টেটমেন্টের মধ্য থেকে নিচের কোন স্টেটমেন্টটা সত্য? তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করার চেষ্টা করো। দেখো অপশন এ, হর্স স্যাক্রিফাইস ওয়াজ নোন টু দেম। তারপর কাউ ওয়াজ স্যাক্রেড টু দেম, পশুপতি ওয়াজ ভেনারেটেড বাই দেম এবং শেষে রয়েছে দ্য কালচার ওয়াজ জেনারেলি স্ট্যাটিক। তো কোনটা সঠিক দেয়া রয়েছে, অর্থাৎ কোনটা সঠিক তথ্য? প্রশ্ন নাম্বার 2-এর সঠিক উত্তর হবে দেখো অপশন সি, পশুপতি ওয়াজ ভেনারেটেড বাই দেম। অর্থাৎ দেবাদিদেব যে পশুপতি দেব রয়েছেন, যাকে আমরা মডার্ন শিবা হিসাবে জেনে থাকি, সেই পশুপতি দেবের কিন্তু পূজা অর্চনা করতো হরপ্পান সভ্যতা। এবং এটা আমরা পেয়েছি কোথা থেকে? মহেঞ্জোদারো থেকে আমরা পশুপতি
এই পশুপতি দেবের একটা সিল পেয়েছি, যেখানে পশুপতি দেব মাঝখানে বসে রয়েছেন এবং চারিদিকে 5খানা প্রাণী তাকে ঘিরে রয়েছে, এরকম একটা সিল পেয়েছি। তার মানে এর মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে হরপ্পান সিভিলাইজেশনের লোকেরা পশুপতি বা আদি দেব মহাদেবের পূজা অর্চনা করতেন। বাদবাকি অপশন এ কিন্তু অনেকের মনে হতে পারে যে হর্স স্যাক্রিফাইস ওয়ার নোন টু দেম বিকজ হরপ্পান সিভিলাইজেশন থেকে ঘোড়ার কিন্তু হাড় পাওয়া গিয়েছিল, যেটা কোথায়, সুরকতডাতে। ঠিক আছে, সুরকতডা এই সাইটটা কিন্তু ঘোড়ার বোন পাওয়া গিয়েছিল। কিন্তু ঘোড়ার হাড় পাওয়া গেল মানে এটা নয় যে তারা ঘোড়াকে স্যাক্রিফাইস অর্থাৎ বলি দিত, এটা কিন্তু আমরা বলতে পারি না। ওকে, তারপর কাউ ওয়াজ স্যাক্রেড টু দেম। হরপ্পা সিভিলাইজেশনে বুল পাওয়া গেছে কিন্তু গরু পাওয়া যায়নি। ওকে, তো সেই জন্য দ্বিতীয় অপশনটাও হবে না, প্রথম দুটো হবে না। এবং তৃতীয়টা দেখো, দ্য কালচার ওয়াজ জেনারেলি স্ট্যাটিক। তাদের কালচার কিন্তু স্ট্যাটিক ছিল না, তাদের কালচার কিন্তু অনেকটা বিস্তৃত ছিল। ওকে, তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি। প্রশ্ন নাম্বার 3 দেখো, আলবেরনি কেম টু ইন্ডিয়া উইথ। বিখ্যাত স্কলার আলবেরনি নিচের কোন রুলারের সাথে ভারতবর্ষে এসেছিলেন? ভিভিআই প্রশ্ন ডাব্লিউবিসিএস এর জন্য, এবং ডাব্লিউবিসিএস তো বটেই। এই প্রশ্নটা যে কোনো এক্সামের জন্যই গুরুত্বপূর্ণ, এসএসসি হোক বা রেল হোক। প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করার চেষ্টা করো কার সাথে আলবেরনি ভারতবর্ষে এসেছিলেন। তো প্রশ্ন নাম্বার 3-এর যেটা সঠিক উত্তর হবে, মিলিয়ে নাও। অপশন এ, মাহমুদ গাজনির সাথে ভারতবর্ষে এসেছিলেন আলবেরনি। দেখো নিচে তথ্যের মাধ্যমে আমি দিয়েছি সুন্দর করে। আলবেরনি, যার আসল নাম কি, আবু রাহিম বারুনি। ঠিক আছে, আলবেরনির আসল নাম কি, আবু রাহিম বারুনি। ওয়াজ এ পার্সিয়ান স্কলার, তিনি ছিলেন পারস্য দেশের একজন স্কলার। হু কেম টু ইন্ডিয়া, যিনি ভারতবর্ষে এসেছিলেন উইথ মাহমুদ অফ গজনি, গজনির মাহমুদের সাথে, ইন 1017 অর্থাৎ 1017 খ্রিস্টপূর্বাব্দে। হি রোট, তিনি লিখেছিলেন তারিক আল হিন্দ হিস্ট্রি অফ ইন্ডিয়া। তারিক আল হিন্দ, যেটা পার্সি ভাষায় লেখা এবং এটার অর্থ হলো ভারতবর্ষের ইতিহাস। হি ওয়াজ গিভেন দ্য টাইটেল অফ ফাউন্ডার অফ ইন্দোলজি অ্যান্ড আল উস্তাদ। ওকে, আল উস্তাদ। আলবেরনিকে দুটো উপাধি দেওয়া হয়েছে, একটা হচ্ছে ফাউন্ডার অফ ইন্ডোলজি এবং আল উস্তাদ। দেখো একটা প্রশ্ন করতে গিয়ে আমরা কতগুলো এখান থেকে তথ্য জানলাম। তো প্রতিদিন কিন্তু এই ক্লাসগুলো তোমরা ফলো করবে সকাল 8টায়। শুধুমাত্র 25টা কোশ্চেন এখানে নামেই বলা হয়েছে, কিন্তু তোমরা জানতে পারবে তারও বেশি। নেক্সট প্রশ্ন নাম্বার 4, হু বিল্ড দ্য খাজুরাও টেম্পল। খাজুরায়ের বিখ্যাত মন্দিরটা নিচের কোন রাজবংশ বানিয়েছিল? প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করার চেষ্টা করো। এবং এমন কিছু প্রশ্ন এখানে রাখা হয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ, দেখো একটু হাটকে টাইপের আনকমন প্রশ্ন। এবং এই আনকমন প্রশ্ন থেকে কিন্তু পরীক্ষায় আসার চান্স কিন্তু ধীরে ধীরে বাড়ছে। এবং এই সমস্ত প্রশ্ন যেমন প্রিলিমিনারি, তার সাথে সাথে মেনের জন্যও কিন্তু গুরুত্বপূর্ণ। তো প্রশ্ন নাম্বার 4-এর কোনটা সঠিক উত্তর হবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, চান্দেলা রাজপুত। চান্দেলা রাজপুতরা এই খাজুরাও টেম্পলটা বানিয়েছিলেন। এবং দেখো নিচে পয়েন্ট করে লিখেছি, খাজুরাও টেম্পল যেটা অবস্থিত কোথায় রয়েছে, মধ্যপ্রদেশে অবস্থিত রয়েছে খাজুরাও টেম্পল। এই প্রশ্নটাও আসতে পারে। এবং কোন সময়ের মধ্যে এই চান্দেলা রাজপুতরা বানিয়েছিল, সেটা হচ্ছে 950 থেকে 1050 এডির মধ্যে এই মন্দিরটা বানিয়েছিল। ওকে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ইতিহাসের মধ্যে থেকে। নেক্সট প্রশ্ন নাম্বার 5 দেখো, হু গট কনস্ট্রাক্টেড গ্র্যান্ড ট্রাঙ্ক রোড। এই প্রশ্নটা তুলনামূলকভাবে ইজি। ডাব্লিউবিসিএস এর বিগত বছরে বহুবার প্রশ্নটা পরীক্ষায় এসেছে। তো কোনটা সঠিক উত্তর হবে তোমরা প্রত্যেকেই পারবে, কমেন্ট বক্সে কমেন্ট করো। হু গট কনস্ট্রাক্টেড গ্র্যান্ড ট্রাঙ্ক রোড, নিচের কোনজন গ্র্যান্ড ট্রাঙ্ক রোডটা বানিয়েছিলেন? তো প্রশ্ন নাম্বার 5-এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, শের শাহ সুরি। শের শাহ সুরি এটা বানিয়েছিলেন। তো দেখো নিচে অপশানে সুন্দর করে লেখা রয়েছে এক্সপ্লেনেটরি নোটে, হি বিল্ড 4 রোডস, অর্থাৎ এই শের শাহ সুরি মোট 4খানা রোড বানিয়েছিলেন। অ্যান্ড নেমড দেম সাদাক ই আজম, অর্থাৎ এই 4টা রোডের নাম কি দিয়েছিলেন, সাদাক ই আজম। এই প্রশ্নটা কিন্তু মেনের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। শের শাহ যে 4টে রোড বানিয়েছিলেন তার নামকরণ কি করেছিলেন, সাদাক ই আজম। এবং পরবর্তীকালে লর্ড অকল্যান্ড, তিনি আমাদের ভারতবর্ষের ভাইসরয় ছিলেন, তিনি এই সাদাক ই আজমের নাম পরিবর্তন করে চেঞ্জ করলেন কি, দ্য গ্র্যান্ড ট্রাঙ্ক রোড। অর্থাৎ এই গ্র্যান্ড ট্রাঙ্ক রোডটা কিন্তু শের শাহের নামকরণ নয়,
শেরশাহের নামকরণ ছিল সাদাক ই আজম এবং লর্ড অকল্যান্ড এটার নাম পরিবর্তন করে রেখেছিলেন গ্র্যান্ড ট্রাঙ্ক রোড। কত গুরুত্বপূর্ণ তথ্য এখান থেকে তোমরা জানতে পারছো। দেখো প্রশ্ন নাম্বার 6, হোয়াট ডু ইউ মিন বাই মুঘল জাগির? মুঘল সাম্রাজ্যের যে সমস্ত তোমাদের সাম্রাজ্যের যে ব্যবস্থাপনাগুলো ছিল, যেমন জাগির ছিল, তারপর যে সমস্ত ট্যাক্সের ছিল, মনসবদারি প্রথা ছিল, এই সমস্ত টার্মগুলোর কিন্তু অর্থ কিন্তু পরীক্ষায় অনেক সময় জানতে চায়। তো সেরকম হোয়াট ডু ইউ মিন বাই মুঘল জাগির, মুঘল জাগিরের অর্থ কি? তো প্রশ্ন নাম্বার 6 এর সঠিক উত্তর হবে, মিলিয়ে নাও অপশন সি, গিভিং অফিসার এ রাইট টু রেভিনিউ। এখানে একটু মিস হয়ে গেছে, রেভিনিউ কালেক্ট হবে। ওকে, রেভিনিউ কালেক্ট। অর্থাৎ এই জাগির শব্দটার অর্থ হলো মুঘল রাজা এমন কিছু অফিসারদের একটা ক্ষমতা প্রদান করত যারা তার যে সাম্রাজ্য রয়েছে সেই সাম্রাজ্যের লোকেদের কাছ থেকে রেভিনিউ অর্থাৎ রাজস্ব বা কর কিন্তু কালেক্ট করতে পারতো। দেখো, জাগিরদারি সিস্টেম ওয়াজ দ্য সিস্টেম অফ গিভিং অ্যান অফিসিয়াল রাইট টু কালেক্ট রেভিনিউ ফ্রম এ পার্টিকুলার এরিয়া কল্ড জাগির। আশা করি বুঝতে পেরেছো জিনিসটা। প্রশ্ন নাম্বার 7, when Mahatma Gandhi was arrested, who among the following took over leadership of সল্ট সত্যাগ্রহ? সল্ট সত্যাগ্রহ 1930 সালে শুরু হয়েছিল মহাত্মা গান্ধীর দ্বারা, কিন্তু মহাত্মা গান্ধী যখন অ্যারেস্টেড হলেন, অর্থাৎ তেনাকে যখন গ্রেপ্তার করা হলো, তখন এই সল্ট সত্যাগ্রহ বা লবণ সত্যাগ্রহের দায়িত্বভার কার কাঁধে গিয়ে পড়েছিল? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করার চেষ্টা করো কোনটা সঠিক উত্তর হবে। তো প্রশ্ন নাম্বার 7 এর সঠিক উত্তর হয়ে যাবে, দেখো অপশন সি, আব্বাস তায়েবজি। আব্বাস তায়েবজির কাঁধে দায়িত্বটা দিয়েছিলেন মহাত্মা গান্ধী তিনি অ্যারেস্ট হওয়ার পরে। দেখো নিচে লেখা রয়েছে, আফটার গান্ধীজির অ্যারেস্ট, গান্ধীজির অ্যারেস্ট হওয়ার পর ইন 1930 সালে হি অ্যাপয়েন্টেড আব্বাস তায়েবজি। আব্বাস তায়েবজিকে তিনি অ্যাপয়েন্ট করেছিলেন অ্যাজ লিডার অফ সল্ট সত্যাগ্রহ। হি ওয়াজ অলসো কল্ড গ্র্যান্ড ওল্ড ম্যান অফ গুজরাট। অর্থাৎ এই আব্বাস তায়েবজির একটা নাম কি ছিল? গ্র্যান্ড ওল্ড ম্যান অফ গুজরাট, ভিভিআই। ভিভিআই তত্ত্ব, এইখান থেকে প্রশ্ন আসার চান্স রয়েছে। গ্র্যান্ড ওল্ড ম্যান অফ গুজরাট কাকে বলা হয়? সঠিক উত্তর হয়ে যাবে আব্বাস তায়েবজিকে। প্রশ্ন নাম্বার 8 দেখো, ইন হুইচ সেশন অফ কংগ্রেস দ্য ডিমান্ড অফ পূর্ণ স্বরাজ ওয়াজ অ্যাকসেপ্টেড অ্যাজ দ্য এম অফ দ্য কংগ্রেস? ভিভিআই প্রশ্ন, এই প্রশ্নটা যে বিগত বছরে কতবার এসেছে তার ধারণা নেই, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা। প্রিলিমস, মেন্স এবং এসএসসি, রেল যে কোনো এক্সামের জন্য গুরুত্বপূর্ণ। অর্থাৎ নিচের কোন সেশনে, 4টে সেশনের নাম দেওয়া রয়েছে, নিচের কোন সেশনে কংগ্রেস পূর্ণ স্বরাজের ডিমান্ড করেছিল? প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করো কোনটা সঠিক উত্তর হবে। তো প্রশ্ন নাম্বার 8 এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, লাহোর। লাহোর সেশনে এটি ডিমান্ড করা হয়েছিল। দেখো, ইন লাহোর সেশন, লাহোর সেশনে 1929 খ্রিস্টাব্দে আইএনসি অর্থাৎ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস হুইচ টুক প্লেস অন ব্যাঙ্ক অফ রিভার রবি, অর্থাৎ রবি নদীর তীরে এই সেশনটা অনুষ্ঠিত হয়েছিল। সেইখানে পণ্ডিত জওহরলাল নেহরুর নেতৃত্বে এই পূর্ণ স্বরাজ কিন্তু ডিমান্ড করা হয়েছিল। ওকে, এবং তার পরের বছর অর্থাৎ 1930 সালে 26শে জানুয়ারি এই রবি নদীর তীরেই কিন্তু আমাদের ভারতীয় পতাকা উত্তোলন প্রথমবারের জন্য করা হয়েছিল, এবং সেই কারণে 26শে জানুয়ারিটা বেছে নেওয়া হয়েছে পরবর্তীকালে প্রজাতন্ত্র দিবস হিসাবে। প্রশ্ন নাম্বার 9 দেখো, হু ওয়াজ দ্য লিডার অফ বারদৌলি সত্যাগ্রহ? নিচের কোনজন বারদৌলি সত্যাগ্রহের লিডার ছিলেন? এটাও গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রশ্ন নাম্বার 9 এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, সর্দার বল্লভভাই প্যাটেল। সর্দার বল্লভভাই প্যাটেল ছিলেন এই বারদৌলি সত্যাগ্রহের লিডার। এটি হয়েছিল 1928 সালে, এবং এই সত্যাগ্রহের পর থেকেই বল্লভভাই প্যাটেলকে এই সর্দার উপাধিটা দেয়া হয়েছিল। ওকে, প্রশ্ন নাম্বার 10, আমরা জিওগ্রাফির মধ্যে ঢুকে পড়লাম। তাদোবা ন্যাশনাল পার্ক known for sheltering tiger, panther and bear is located in? অর্থাৎ তাদোবা ন্যাশনাল পার্কটি বা জাতীয় উদ্যানটি বাঘ, প্যান্থার এবং ভল্লুকের বাসস্থান হিসাবে জানা যায়। এটি নিচের কোন রাজ্যে অবস্থিত রয়েছে?
প্রশ্ন নাম্বার 10 কোনটা সঠিক উত্তর হবে? সঠিক উত্তর হবে দেখে নাও অপশন বি, চন্দ্রপুর, যেটি অবস্থিত রয়েছে মহারাষ্ট্রে। অর্থাৎ মহারাষ্ট্রের চন্দ্রপুরে এই তাদোবা ন্যাশনাল পার্কটি অবস্থিত রয়েছে। এবং দেখো দ্য নেম অফ ন্যাশনাল পার্ক, অর্থাৎ এই ন্যাশনাল পার্কের নামটা কি তাডোবা, এটা কিভাবে এসেছে? ওয়াজ কেপ্ট আফটার দ্য নেম অফ গড তাডোবা হু ইজ ওয়ারশিপড বাই লোকাল ট্রাইবস। অর্থাৎ ওই জঙ্গলে বসবাসকারী উপজাতি সম্প্রদায়ের মানুষরা তাদের দেবতা নাম তাডোবা যাদের পুজো করে, সেই ভগবানের নাম তাডোবা থেকে এই ন্যাশনাল পার্কের নামকরণটাও করা হয়েছে তাডোবা ন্যাশনাল পার্ক। প্রশ্ন নাম্বার 11, ইন জিওগ্রাফি হু প্রোপাউন্ডেড দ্য থিওরি অফ কনভেকশনাল কারেন্ট হাইপোথিসিস। নিচের কোন জিওগ্রাফিস্ট অর্থাৎ ভূগোল বিজ্ঞানী এই কনভেকশনাল কারেন্ট হাইপোথিসিসের থিওরিটা দিয়েছিলেন? প্রশ্ন নাম্বার 11 কোনটা সঠিক উত্তর হবে? সঠিক উত্তর হয়ে যাবে দেখে নাও অপশন এ, আর্থার হোমস। আর্থার হোমস এই থিওরিটা দিয়েছিলেন। দেখো গুরুত্বপূর্ণ তথ্য, আর্থার হোমস পোস্টুলেটেড কনভেকশন কারেন্ট থিওরি, অর্থাৎ এই কনভেকশন কারেন্ট থিওরিটা তিনি দিয়েছিলেন ইন ইয়ার 1928-1929। ইট ইজ দ্য ওয়াইডলি অ্যাকসেপ্টেড ড্রাইভিং মেকানিজম ফর কন্টিনেন্টাল ড্রিফট, অর্থাৎ এইটাই সব থেকে বেশিভাবে মান্যতা দেওয়া হয় এই থিওরিটাকেই, যে আমাদের যে কন্টিনেন্টাল ড্রিফট রয়েছে, মহাদেশীয় যে স্থানান্তর রয়েছে, অর্থাৎ এই যে স্তরগুলো মহাদেশের যে প্লেটগুলো নড়াচড়া করছে তার ব্যাপার সমূহে, হুইচ লেড টু দ্য ফাউন্ডেশন অফ মডার্ন প্লেট টেকটনিক। এবং এই থিওরি অর্থাৎ কনভেকশনাল কারেন্ট থিওরির ওপর বেস করেই পরবর্তীকালে আধুনিক প্লেট টেকটনিক থিওরি তৈরি হয়েছে। His main objective was to find the scientific explanation of origin of continent and oceans, এবং তার প্রধান উদ্দেশ্য ছিল এই মহাদেশ এবং মহাসাগরের উৎপত্তি কিভাবে হয়েছে। বাট ইট অলসো ওয়াইডলি অ্যাকসেপ্টেড কনসেপ্ট অফ মাউন্টেন বিল্ডিং, এবং এটাও এর সাথে সাথেই পর্বত কিভাবে উৎপত্তি হয়েছে সেটাও কিন্তু তার এই থিওরির মাধ্যমে আমরা বুঝতে পারি। প্রশ্ন নাম্বার 12 জিওগ্রাফির মধ্যে থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন, আপ্পাতানিস আর দ্য ট্রাইব ফাউন্ড ইন, অর্থাৎ নিচের কোন রাজ্যে আমরা আপ্পাতানি নামক একটি উপজাতি দেখতে পেয়ে থাকি? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা, এসএসসিতে বহুবার প্রশ্নটা পরীক্ষা এসেছে এবং ডাব্লিউবিসিএস এর জন্য গুরুত্বপূর্ণ। তো 12 নম্বর প্রশ্নের কোনটা সঠিক উত্তর হবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, অরুণাচল প্রদেশ। দেখো দ্য আপ্পাতানি অর তানওয়া, also known by Appa and Appatani, are a tribal group of people living in Zero Valley in the lower Subansiri district of Arunachal Pradesh in India। অর্থাৎ ভারতবর্ষের অরুণাচল প্রদেশের সবনসিরি জেলাতে জিরো ভ্যালিতে বসবাসকারী উপজাতিদের আমরা আপ্পাতানি বলে থাকি। প্রশ্ন নাম্বার 13 পলিটির মধ্যে ঢুকে পড়লাম। 13 নম্বর প্রশ্ন পলিটি থেকে দেখো, Article 359 of Constitution authorizes the President of India to suspend the right to move any court for the enforcement of fundamental rights during dash। ওকে, দেখো প্রশ্নটা কি বলছে, আর্টিকেল 359 আমাদের সংবিধানের আর্টিকেল বা ধারা 359, এটা প্রেসিডেন্টকে ক্ষমতা প্রদান করে টু সাসপেন্ড দ্য রাইট টু মুভ এনি কোর্ট ফর এনফোর্সমেন্ট অফ ফান্ডামেন্টাল রাইটস ডিউরিং, অর্থাৎ নিচের কোন ঘটনার সময় আমাদের দেশের সমস্ত যে ফান্ডামেন্টাল রাইট রয়েছে, মৌলিক অধিকারগুলো রয়েছে, সেগুলোকে সাসপেন্ড করে দেওয়ার সমস্ত ক্ষমতা রয়েছে প্রেসিডেন্টের হাতে আর্টিকেল 359 অনুযায়ী। নিচের কোনটা সঠিক উত্তর হবে? কোন সময় এটা করা যেতে পারে সুপ্রিম কোর্টের মাধ্যমে? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ ন্যাশনাল এমার্জেন্সি। ন্যাশনাল এমার্জেন্সির সময় 359 নম্বর ধারা বলে প্রেসিডেন্ট আমাদের সমস্ত আর্টিকেলগুলোকে অর্থাৎ ফান্ডামেন্টাল রাইটস অর্থাৎ মৌলিক অধিকারগুলোকে স্থগিত করে দিতে পারে। এবং একটা গুরুত্বপূর্ণ তথ্য দেখো, এমার্জেন্সি যে প্রভিন্সগুলো রয়েছে সেটা রয়েছে 352 থেকে 360 নম্বর ধারার মধ্যে। 352 নম্বর ধারা হলো ন্যাশনাল এমার্জেন্সি, ওকে। 356 হলো স্টেট এমার্জেন্সি এবং 360 হলো ফাইনান্সিয়াল বা ফিনান্সিয়াল এমার্জেন্সি। এই তিন ধরনের গুরুত্বপূর্ণ এমার্জেন্সি এবং তিনটে আর্টিকেলই খুবই গুরুত্বপূর্ণ। প্রশ্ন নাম্বার 14 আরো একটি পলিটির উপর থেকে প্রশ্ন,
দ্য স্পিকার অফ লোকসভা ক্যান আস্ক এ মেম্বার অফ হাউস টু স্টপ স্পিকিং, অর্থাৎ লোকসভার স্পিকার ওই হাউসের অর্থাৎ লোকসভার কোনো একটা মেম্বারকে চুপ করতে বলতে পারেন। অ্যান্ড লেট অ্যানাদার মেম্বার স্পিক, এবং তাকে চুপ করিয়ে অন্য একটা মেম্বারকে বলতে দিতে পারেন। দিস ফেনোমেনন ইজ নোন অ্যাজ, এই ফেনোমেননটাকে লোকসভাতে কোন স্পেশাল নামে ডাকা হয়ে থাকে? ভিভিআই প্রশ্ন, প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করার চেষ্টা করো। লোকসভার স্পিকার একজন মেম্বারকে থামিয়ে অন্য একটা মেম্বারকে কথা বলার অনুমতি দেওয়ার এই ফেনোমেননটাকে নিচের কোন স্পেশাল নামে ডাকা হয়ে থাকে? তো প্রশ্ন নাম্বার 14 সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, ইয়েল্ডিং দ্য ফ্লোর। ইয়েল্ডিং দ্য ফ্লোর এটি বলা হয়ে থাকে। দেখো এই যে চারটে টার্ম রয়েছে, এই চারটে টার্মের ব্যাপারে ডিটেলসে আমরা দেখব। দেখো ইয়েল্ডিং ফ্লোর কাকে বলা হয়? দ্য স্পিকার অফ লোকসভা ক্যান আস্ক এ মেম্বার অফ হাউস টু স্টপ স্পিকিং, একজন ব্যক্তিকে চুপ করতে বলেন। লেট অ্যানাদার মেম্বার স্পিক, অন্য ব্যক্তিকে বলার জন্য। তারপর দেখো ক্রসিং দ্য ফ্লোর, এই টার্মটা কিসের জন্য ইউজ করা হয়ে থাকে? পাসিং বিটুইন দ্য মেম্বার অ্যাড্রেসিং দ্য হাউস অ্যান্ড দ্য চেয়ার হুইচ ইজ কনসিডার্ড ব্রিচ অফ পার্লামেন্ট ইটিকুয়াইট, অর্থাৎ এমন একজন মেম্বার যিনি পার্লামেন্টে বসেছেন বা পার্লামেন্টে যে চেয়ারে বসেছেন সেটা কি করছেন? ব্রিচ করছেন, অর্থাৎ তার নিয়ম বিধি ভঙ্গ করছেন। কনসিডার ব্রিচ অফ পার্লামেন্টারি অ্যাটিকুইট, অর্থাৎ আমাদের পার্লামেন্টের যে নিয়ম বিধি রয়েছে সেটা যদি কেউ ব্রিচ করে বা ভাঙে তার ক্ষেত্রে এই ক্রসিং দ্য ফ্লোরটা হয়ে থাকে। তারপর দেখো পয়েন্ট অফ অর্ডার, এ মেম্বার অফ পার্লামেন্ট মে রেজ এ পয়েন্ট অফ অর্ডার ইফ হি ফিলস দ্যাট দ্য প্রসিডিং অফ হাউস ডু নট ফলো দ্য নর্মাল রুলস, অর্থাৎ পয়েন্ট অফ অর্ডার তখনই হয় যখন একটা মেম্বার মনে করে যে কোনো একটা পয়েন্ট নিয়ে কথা বলা হচ্ছে না, অর্থাৎ মে রেজ এ পয়েন্ট অফ অর্ডার, অর্থাৎ একটা পয়েন্ট যেটা ওঠার কথা ছিল সেটা কিন্তু উঠছে না প্রসিডিং এর সময়, তখন সেটা সেই মেম্বারটা উঠে দাঁড়িয়ে বলতে পারে যে সঠিক নিয়মে কিন্তু হচ্ছে না, অর্থাৎ হাউস রুল ফলো হচ্ছে না। দ্য প্রিসাইডিং অফিসার ডিসাইডেড, এবং প্রিসাইডিং অফিসার ঠিক করবে whether the point of order raised by the member should be allowed, অর্থাৎ এবং সেই পয়েন্টটাকে অ্যালাউ করা হবে কি হবে না সেটা প্রিসাইডিং অফিসার ঠিক করবে। নেক্সট দেখো কলিং অ্যাটেনশন মোশন, উইথ দ্য প্রিয়ার permission of speaker any member of parliament may call attention of a minister to a matter of urgent public importance, অর্থাৎ লোকসভার স্পিকারের অনুমতি নিয়ে যে কোনো একজন মেম্বার কোনো একজন মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে পারে কোনো একটা পাবলিক ম্যাটার নিয়ে। দ্য মিনিস্টার মে মেক এ ব্রিফ স্টেটমেন্ট অ্যাবাউট দ্য ম্যাটার, এবং মন্ত্রী সেই ম্যাটারের ওপর একটা স্টেটমেন্ট দিতে পারেন, অর হি মে আস্ক ফর টাইম টু মেক এ স্টেটমেন্ট লেটার, এবং পরবর্তীকালে স্টেটমেন্ট দেওয়ার জন্য তিনি সময়ও চেয়ে নিতে পারেন। এটাকে বলা হয় কলিং অ্যাটেনশন মোশন। তো গুরুত্বপূর্ণ চারটে আমরা তথ্য জানলাম পার্লামেন্টারি টার্মের ব্যাপারে। প্রশ্ন নাম্বার 15 দেখো, বাই হুইচ কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট ওয়াজ দ্য নাম্বার অফ লোকসভা সিট ইনক্রিজড ফ্রম 525 to 545? ভিভিআই প্রশ্ন, অর্থাৎ নিচের কোন সংবিধান সংশোধনীর মাধ্যমে লোকসভার সিটটা 225 থেকে 245 করা হয়েছিল? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করার চেষ্টা করো। তো প্রশ্ন নাম্বার 15 সঠিক উত্তর হয়ে যাবে দেখো অপশন ডি, 31st কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1973, অর্থাৎ 31তম সংবিধান সংশোধনীর মাধ্যমে যেটা 1973 সালে হয়েছিল তার মাধ্যমে 525 থেকে 545টা সিট করা হয়েছিল লোকসভাতে। প্রশ্ন নাম্বার 16, হু গেভ দ্য কল ফর এভারগ্রিন রেভলিউশন? নিচের কোন ব্যক্তি এভারগ্রিন রেভলিউশনের জন্য ডাক দিয়েছিলেন? এটা ইকোনমিক্সের মধ্য থেকে প্রশ্ন, প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করো কোনটা সঠিক উত্তর হবে। নিচের কোনজন এভারগ্রিন রেভলিউশনের জন্য ডাক দিয়েছিলেন? তো প্রশ্ন নাম্বার 16 সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, এম এস স্বামীনাথন এভারগ্রিন রেভলিউশনের জন্য ডাক দিয়েছিলেন। প্রশ্ন নাম্বার 17, ওপেন মার্কেট অপারেশন ইজ এ পার্ট অফ, অর্থাৎ মুক্ত বাজার অপারেশন যেটাকে বাংলায় বলা হয়ে থাকে বা ওপেন মার্কেট অপারেশন নিচের কোন পলিসির একটি অংশ? এটাও ইকোনমিক্সের উপর থেকে প্রশ্ন, এই প্রশ্নটা ডাব্লিউবিসিএস এর বিগত বছরের প্রশ্ন, প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করো, এবং এই প্রশ্নটা এসএসসি
সিজিএল 2012-তে এসেছিল। ওকে, কোনটা সঠিক উত্তর হবে? তো প্রশ্ন নাম্বার 17-র সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, ক্রেডিট পলিসি। ক্রেডিট পলিসির একটি অংশ হলো ওপেন মার্কেট অপারেশন। প্রশ্ন নাম্বার 18, সায়েন্সের মধ্যে ঢুকে বললাম, দেখো, রেডিও কার্বন ইজ প্রডিউসড ইন অ্যাটমসফিয়ার অ্যাজ এ রেজাল্ট অফ, অর্থাৎ নিচের কোন ঘটনার জন্য বা কোন ঘটনার ফলে বাতাসে বা বায়ুমণ্ডলে রেডিও কার্বন উৎপন্ন হয়ে থাকে। ওকে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমরা সাধারণত কার্বন 12টাকে জেনে থাকি, কিন্তু রেডিও কার্বন হলো কার্বন 14। ওকে, তো নিচের কোন ঘটনার জন্য এই কার্বন 14টা উৎপন্ন হয়ে থাকে? প্রশ্ন নাম্বার 18-এর সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, কলিশন বিটুইন ফার্স্ট নিউট্রন অ্যান্ড নাইট্রোজেন নিউক্লিয়াই প্রেজেন্ট ইন দ্য অ্যাটমসফিয়ার। অর্থাৎ বাতাসে নাইট্রোজেন রয়েছে এবং আমাদের সূর্যালোক পড়ছে বাতাসের ওপর, সেইখানে ফার্স্ট নিউট্রন এসে কি করবে? এই নাইট্রোজেনকে আঘাত করবে, করে এই নাইট্রোজেনটাকে ভেঙে দেবে, ভেঙে দিয়ে একটা ছোট মৌল কার্বন 14 তৈরি করবে, এবং এই কারণের জন্য কিন্তু বাতাসে অ্যাটমসফিয়ারে রেডিও কার্বন তৈরি হয়ে থাকে। প্রশ্ন নাম্বার 19 দেখো, দ্য নাম্বার অফ মোলস অফ সলিউট প্রেজেন্ট ইন 1 কেজি অফ সলভেন্ট ইজ কল্ড ইটস ড্যাশ। অর্থাৎ 1 কেজি কোনো দ্রবণে কোনো একটা দ্রাবের যে পরিমাণ মোল বা যে পরিমাণ মোল দ্রবীভূত থাকে তাকে ওই দ্রবণটার কি বলা হয়ে থাকে? 1 কেজি দ্রবণে কোনো একটা দ্রাবের যে পরিমাণ মোল দ্রবীভূত থাকে তাকে কি বলা হয়? তো প্রশ্ন নাম্বার 19-এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, মোলালিটি। সেই দ্রবণের ওইটিকে বলা হয় মোলালিটি। প্রশ্ন নাম্বার 20, অর্ডিনারি টেবিল সল্ট ইজ সোডিয়াম ক্লোরাইড। আমরা জানি খাবার টেবিলে যে লবণ খাই সেটা হলো সোডিয়াম ক্লোরাইড, সংকেত NaCl। হোয়াট ইজ বেকিং সোডা? তাহলে বেকিং সোডা নিচের কোনটি? ভিভিআই প্রশ্ন, WBCS, SSC রেল তিনটের জন্যই কিন্তু একদম ভিভিআই প্রশ্ন। প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করো যে বেকিং সোডার রাসায়নিক নাম নিচের কোনটি? খাবার সোডা। তো প্রশ্ন নাম্বার 20 সঠিক উত্তর হয়ে যাবে, দেখো, অপশন ডি, সোডিয়াম বাইকার্বনেট। আমরা যে খাবার সোডা ইউজ করে থাকি সেটা হলো সোডিয়াম বাইকার্বনেট, এবং লবণ হলো সোডিয়াম ক্লোরাইড। সোডিয়াম বাইকার্বনেটের ফর্মুলা দেখো NaHCO3। এই এইচটার জন্যই হলো বাইকার্বনেট। ওকে, আর যদি এইচ না থাকতো তখন হয়ে যেত শুধু সোডিয়াম কার্বনেট। প্রশ্ন নাম্বার 21, দ্য পারপাস অফ চোক ইন টিউবলাইট। দেখবে টিউবলাইট ইউজ করার সময় মাঝখানে একটা চোখ ব্যবহার করা হয়ে থাকে বক্সের মতো। এই চোখটা কেন টিউবলাইটে ব্যবহার করা হয়? নর্মাল লাইট তো জাস্ট প্লাগে গুঁজে দিলেই লাইট জ্বলে, কিন্তু টিউবলাইটের জন্য কেন এই স্পেশাল একটা ডিভাইস চোখ ইউজ করতে হয়? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো প্রশ্ন নাম্বার 21-এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, টু ইনক্রিজ দ্য ভোল্টেজ মোমেন্টারিলি। ওকে, অর্থাৎ ভোল্টেজটাকে এই টিউবলাইট জ্বালাতে একটু বেশি ভোল্টেজ দরকার হয়। ঠিক আছে, এই শুরুটা করতেই যে বেশি ভোল্টেজটা দরকার হয় সেই ভোল্টেজটা প্রদান করে থাকে এই চোখটা। অর্থাৎ ভোল্টেজ বেশি পরিমাণ উৎপন্ন করতেই আমরা চোখটা ব্যবহার করে থাকি। নেক্সট দেখো, আমরা কিছু কারেন্ট অ্যাফেয়ার্স দেখে নেবো 22 থেকে 25 নম্বর প্রশ্ন পর্যন্ত। দ্য ফার্স্ট এভার নিউক্লিয়ার রিয়েক্টর অফ আরব ওয়ার্ল্ডস বারাখা ইজ অপারেটেড ফ্রম হুইচ সিটি। অর্থাৎ আরবের প্রথম নিউক্লিয়ার রিয়েক্টর যেটার নাম কি বারাক, সেটা নিচের কোন শহর থেকে অপারেট করা হচ্ছে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো প্রশ্ন নাম্বার 22 কোনটা সঠিক উত্তর হবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, আবুধাবি। আবুধাবি থেকে এটা নিয়ন্ত্রণ করা হচ্ছে। প্রশ্ন নাম্বার 23, হুইচ কান্ট্রি ইজ প্ল্যানিং টু অ্যাডপ্ট নিউ কারেন্সি তোমান। অর্থাৎ নিচের 4টে দেশগুলোর মধ্য থেকে নিচের কোন দেশ এটা প্ল্যানিং করছে একটা নতুন কারেন্সি অ্যাডপ্ট করা, যেটা নাম হলো তোমান। তোমান নামে নতুন মুদ্রা নিচের কোন দেশটি অ্যাডপ্ট করার পরিকল্পনা করছে?
প্রশ্ন নাম্বার 23-এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি ইরান। ওকে, সঠিক উত্তর হয়ে যাবে ইরান। নেক্সট 24, হোয়াট ইজ ইন্ডিয়াস র্যাঙ্ক ইন গ্লোবাল এনার্জি ট্রানজিশন ইন্ডেক্স পাবলিশড বাই ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম ফর 2020? 2020 সালে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম দ্বারা প্রকাশিত গ্লোবাল এনার্জি ট্রানজিশন ইন্ডেক্সে ভারতের অবস্থান কত নম্বর স্থানে রয়েছে? ভিভিআই প্রশ্ন, প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করার চেষ্টা করো কোনটা সঠিক উত্তর হবে। প্রশ্ন নাম্বার 24-এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি 74th। 74তম পজিশনে রয়েছে ভারত গ্লোবাল এনার্জি ট্রানজিশন ইন্ডেক্সে। এবং আজকের ক্লাসের শেষ প্রশ্ন 25 নম্বর প্রশ্ন দেখো, প্রাইম মিনিস্টার ইনগ্রেটস এশিয়াস লার্জেস্ট সোলার পাওয়ার প্ল্যান্ট ইন হুইচ স্টেট? প্রধানমন্ত্রী নরেন্দ্রনাথ মোদী এশিয়ার বৃহত্তম সোলার পাওয়ার প্ল্যান্ট নিচের কোন রাজ্যে উদ্বোধন করেছেন? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভিভিআই প্রশ্ন, কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্য থেকে ডাব্লিউবিসিএস 2022-এর জন্য এবং এসএসসি রেলের জন্য। তো প্রশ্ন নাম্বার 25-এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশে এটি উদ্বোধন করেছেন। ওকে, তো ক্লাসটা শেষ করার আগে একটা গুরুত্বপূর্ণ ঘোষণা, আমাদের ভিশন ডাব্লিউবিসিএস এর পক্ষ থেকে 2022-কে লক্ষ্য করে যারা প্রিপারেশন নেওয়া শুরু করেছো তারা আমাদের ভিশন ডাব্লিউবিসিএস এর কিছু ইবুক রয়েছে, ইন্ডিয়ান ইকোনমি, এনসিয়েন্ট হিস্ট্রি, মডার্ন হিস্ট্রি, ইন্ডিয়ান পলিটি, জিওগ্রাফি, ইংলিশ এবং জেনারেল সায়েন্স, প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ কিন্তু ইবুক নিয়ে আসা হয়েছে। তোমরা কিন্তু খুবই স্বল্প মূল্যে এই ইবুকগুলো ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে থাকবে, প্রত্যেকটা কিন্তু পারচেস করে এখন থেকে প্রিপারেশন শুরু করে দাও। বিগত বছরে এই ইবুক থেকে কিন্তু 60% প্রশ্ন কিন্তু কমন ছিল, যারা ফলো করেছে তারা সকলেই কমেন্ট করেছিল খুবই খুবই উপকৃত হয়েছে। তো তোমরা যারা নতুন এখনো পারচেস করোনি তারা কিন্তু অবশ্যই এগুলো পারচেস করবে। প্রতিটা ইবুকে 1500 থেকে 2000টা করে, কখনো কখনো 3000টা করেও প্রশ্ন রয়েছে। শুধুমাত্র প্রশ্ন নয়, সাথে এক্সপ্লেনেটরি নোটও রয়েছে। তো আজকের ক্লাসটা কেমন লাগলো, প্রথম ক্লাস, একটা লাইক এবং কমেন্ট করে জানাবে তোমাদের মতামত, ক্লাসটা কেমন লেগেছে। অবশ্যই লাইক এবং কমেন্ট করবে কমেন্ট বক্সে, মেন কমেন্ট বক্সে। এবং ক্লাসের পিডিএফ পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও। এখানে 16,000 প্লাস মেম্বার রয়েছে এবং প্রতিদিন এখানে 30টা করে কিন্তু কুইজ করানো হবে আজকে থেকে, টার্গেট রয়েছে। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং পাশের বেল আইকনটা প্রেস করে রাখো প্রতিদিন এই সমস্ত ক্লাসের গুরুত্বপূর্ণ নোটিফিকেশন পাওয়ার জন্য। তো আজকের মতো ক্লাসটা এখানেই শেষ করলাম। থ্যাংক ইউ।